ওকে, আমরা শুরু করছি আজকের ক্লাস। তো আমাদের মূল টপিকটা হচ্ছে প্যালেস্টাইন এবং ইসরায়েল ক্রাইসিস অর কনফ্লিক্ট। এখান এখান থেকে যেরকম প্রশ্নই আসুক, আমরা ট্রাই করব আজকের ক্লাসে যেই ভঙ্গিতে আমরা পড়ব সেখান থেকে এই ভঙ্গিটাকে কিভাবে আমাদের পরীক্ষায় যে প্রশ্নটা আসবে সেটার সাথে রিলেট করতে পারি, এটা আমি ক্লাসের শেষে দেখিয়ে দিব। তো এখন আমরা পুরো বিষয়টা একটু দেখি। সো আমরা যখন অ্যারাইভ প্যালেস্টাইন ইস্যুটা নিয়ে কথা বলতে যাই, তখন আসলে শুরুটা কোন জায়গা থেকে করা উচিত এটা নির্ধারণ করাটাই অনেকটা কঠিন কাজ। কারণ এটা একটা দীর্ঘকালীন একটা কনফ্লিক্ট। বাট আমরা এত ডিটেইলসে ইতিহাস দেখতে যাব না, বিকজ আমাদের আজকের লেকচারটা হচ্ছে অনেকটা একাডেমিক লেকচার। সো আমরা প্রথমেই একটা জিনিস দেখব, সেটা হচ্ছে এই অ্যারাব যে ন্যারেটিভ, মানে হচ্ছে প্যালেস্টাইন এবং ইসরায়েল যে ক্রাইসিসটা, এখানে অ্যারাবদের আসলে ন্যারেটিভটা কি, তারা আসলে এই বিষয়টাকে কিভাবে দেখে। তো আমরা যদি দেখি যে প্যালেস্টাইন এবং ইসরায়েলের এই কনফ্লিক্টের মধ্যে আমরা হচ্ছে, আপনারা দেখেন মানচিত্র থেকে, এটা হচ্ছে আমার পুরো স্টেটটা। এই যে আমি যদি কয়েকটা পয়েন্ট ধরি, এটা হচ্ছে আমার ইসরায়েল স্টেটটা। আর এর মাঝে এই যে এখানে একটা ছোট্ট জায়গা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার গাজা স্ট্রিপ বলা হয়, গাজা যে হচ্ছে অঞ্চলটা। আর এই পাশে হচ্ছে, এটা হচ্ছে আমার ওয়েস্ট ব্যাংক। তো বর্তমান যে ফিলসফি, বর্তমান যে অবস্থা, এখানে এই গাজা অ্যান্ড ওয়েস্ট ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনরা বসবাস করছে, আর বাকি পুরো জায়গাটার নিয়ন্ত্রণে আছে আমার ইসরায়েল। মজার ব্যাপার, ইসরায়েল এই জায়গাটার নিয়ন্ত্রণে থাকলেও তারা এখন যেটা শুরু করছে, এই গাজাকে তারা আক্রমণ করা শুরু করেছে। এবং একই সাথে ওয়েস্ট ব্যাংকে তারা আক্রমণ না করলেও এখানে হচ্ছে আপনার তারা সেটেলমেন্ট তৈরি করা শুরু করেছে। এটা আমরা যখন লিখবো পরীক্ষার খাতায়, তখন এই শব্দটা এইভাবেই ব্যবহার করব, দে আর মেকিং সেটেলমেন্টস। ওকে, এখানে হচ্ছে যে তারা এই ওয়েস্ট ব্যাংকে অনেকগুলো জায়গাতে তারা হচ্ছে নিজেরা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামের মতো করে থাকা শুরু করছে এই ওয়েস্ট ব্যাংকের মধ্যে। এবং আরো একটা ইনফরমেশন আমরা দিয়ে রাখি, এই গাজার বর্তমান যারা পরিচালনা করছে বর্তমানে গাজাকে, তারা হচ্ছে হামাস। আমরা সবাই নাম শুনেছি। এই হামাস হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি রাইট নাও, যেটাকে আহ, বিশ্বের অনেক দেশ টেরোরিস্ট পার্টিও বলে বা টেরোরিস্ট অর্গানাইজেশনও বলে। তো এটা একটা পলিটিক্যাল পার্টি যারা হচ্ছে এই গাজাকে নিয়ন্ত্রণ করছে। আর ওয়েস্ট ব্যাংকে নিয়ন্ত্রণ করছে কারা বা কে, কেউ একজন বলেন তো। ফাতাহ। প্যালেস্টাইন অথরিটি। প্যালেস্টাইন অথরিটি, এটা হচ্ছে তাদের গভর্নমেন্টের নাম। নাম তাদের হচ্ছে যে তাদের হচ্ছে যে অর্গানাইজেশনটা, অর্গানাইজেশনটা। এটাকে আমরা কি বলতে পারি? ফাতা। ফাতাহ। ভেরি গুড। এবার আমরা একটু দেখব যে ইসরায়েলের আসলে কনসেপ্টটা কি, ইসরায়েল আসলে কি বলছে এখানে। ইসরায়েলের কনসেপ্ট হচ্ছে এটা, ওরা তো একদম ফ্রন্টের অ্যাগ্রেশনে গিয়েছে গাজার এবং হচ্ছে ওয়েস্ট ব্যাংকেরও কিছু কিছু জায়গায়। তবে ইসরায়েলের সবচেয়ে বড় যে কনফ্লিক্টটা, সেটা হচ্ছে নট এগেইনস্ট দিস প্যালেস্টাইনিয়ান অথরিটি হু আর রিসাইডিং অর লিভিং ইন ওয়েস্ট ব্যাংক, রাইট? মানে ওয়েস্ট ব্যাংকে যে প্যালেস্টাইন অথরিটি আছে, তাদের উপর কিন্তু ইসরায়েল চড়াও না। তাহলে ইসরায়েল চড়াও কাদের উপরে? সেটা হচ্ছে হামাসের উপরে। তো এটা হচ্ছে ইসরায়েলের বর্তমান সিচুয়েশন। আমরা প্রথমেই ডিসকাশনটা শুরু করব আজকের ক্লাসে অ্যারাব ন্যারেটিভ থেকে, যে আরব যে দেশগুলো সেটা ন্যারেটিভটা কি। আপনাদের যদি একটু কঠিন প্রশ্ন আসে, তখন দেখবেন ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুর সাথে আপনাকে বলতে পারে এখানে ইজিপ্ট এবং ইরানের ভূমিকা কি। অথবা এমনও প্রশ্ন থাকতে পারে সেখানে সৌদি আরব এবং হচ্ছে অন্য যে জিসিসি কান্ট্রিগুলো তাদের ভূমিকা কি। আবার এইভাবেও প্রশ্নটা আসতে পারে কঠিন ভাবে, যদি আরেকটু বেশি ভেতরে ঢুকে, যে হচ্ছে এই ইস্যুতে বর্তমানে যারা মধ্যস্থতা করছে কাতার, সেই কাতারের ভূমিকা আসলে কেমন হবে। তো এই সামগ্রিক জিনিসগুলো আমরা ডিসকাশন করব। সো প্রথমে আমরা যদি আরব কান্ট্রিগুলোকে ভাগ করি, যে যারা হচ্ছে এই জায়গায় ভূমিকা রাখতে পারবে, তাদেরকে আমরা দুইটা গ্রাউন্ড ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে আরব কান্ট্রিজ হুইচ আর পাওয়ারফুল, আর একটা হচ্ছে আরব কান্ট্রিজ হুইচ আর নট পাওয়ারফুল। তো Arab countries which are powerful, that means they have that ability to do something to solve this issue, রাইট? এই কান্ট্রিগুলো কারা? মোস্টলি হচ্ছে এই কান্ট্রিগুলো হচ্ছে সৌদি আরব, ইজিপ্ট
অ্যান্ড ইরান। তাই আজকের এই আলোচনায় সৌদি, ইজিপ্ট অ্যান্ড ইরানের আলোচনাটা সবচেয়ে বেশি পরিমাণে কানেক্টেড থাকবে। এখন এই প্যালেস্টাইন ইসরায়েল ইস্যুতে বেনিফিশিয়ারি কারা আপনারা বলতে পারবেন দুইটা দেশের নাম? দ্য মোস্ট বেনিফিশিয়ারি কান্ট্রিজ ইন দিস কনফ্লিক্ট, একটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর একটা হচ্ছে ইরান। ইরান হচ্ছে বেনিফিট নেয় ফ্রম প্যালেস্টাইনস এন্ড ইউএসএ নিচ্ছে ফ্রম ইসরায়েলস। তো এই আলোচনাটা কেন লাগবে? কারণ আমরা এবার যদি ইরানের দৃষ্টিকোণটা একটু দেখি, আপনারা ছোট ছোট করে নোট নোট করে রাখেন, শুধু লেখেন ইরান। ইরান লিখে আমি যে কথাগুলো বলবো, যেগুলো পরীক্ষার হলে লিখতে পারবেন বা লেখা উচিত, সেগুলো নোট করবেন। আমিও বলে দিব যে কোন লাইনগুলো লিখতে হবেই। ইরানের পার্সপেক্টিভ থেকে যদি দেখি যে আহ, এই গাজাকে বা হামাস পার্টিকে যদি দুইটা ইসলামিক কান্ট্রি সবচেয়ে বেশি পরিমাণে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি সাপোর্ট করে থাকে, তাদের মধ্যে একটা হচ্ছে বলা হয় ইরানের নাম আসে, আর একটা হচ্ছে আপনার কাতার, রাইট? কাতার। এখন এই ইরান আর এই কাতারের মধ্যে আমরা যদি একটু ইরানের ভূমিকাটা আগে একটু দেখি, তখন আমরা দেখতে পাবো যে ইরান একটা নিউক্লিয়ার পাওয়ার হওয়ার জন্য এখন তারা নীরবে বিপ্লব করছে, এবং এই ইরানকে নিউক্লিয়ার পাওয়ার জেনারেট করতেছে হচ্ছে রাশিয়া এন্ড চায়না। সো যদি এই ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুটা দীর্ঘকাল ধরে চলে, এটা যদি কন্টিনিউ করে, দেন ইরান উইল হ্যাভ দ্যাট অপরচুনিটি, যেখানে ইউএসএ উইল বি বিজি ইন ডমিনেটিং দ্য মিডল ইস্ট বাই ইসরায়েলিস, ইরান উইল টেক দি বেনিফিট টু বি নিউক্লিয়ারি পাওয়ারফুল ফ্রম রাশিয়া এন্ড চায়না। সো ইরানের বেনিফিট হচ্ছে একটা। দুই নম্বর হচ্ছে ইরান এখানে, ইরান ইজ ট্রাইং টু স্ট্যান্ড ফর দি মুসলিমস, অ্যাটলিস্ট অ্যাপারেন্টলি, মানে অ্যাটলিস্ট অ্যাপারেন্টলি তারা চাচ্ছে। লাইক যেখানে হচ্ছে কোনো দেশই আপনার এই মুসলিম দেশগুলো প্যালেস্টাইনদের জন্য একদম ডিরেক্টলি ওয়ার ঘোষণা করে নাই ইসরায়েলের বিরুদ্ধে, সেখানে আমরা দেখতে পাই যে ইরান স্ট্যান্ডস অ্যাজ এ রেজিস্ট্যান্স পাওয়ার, এবং ইরান সবাইকে এটাই দেখাচ্ছে যে আমরা মুসলিমদের পক্ষে। এই স্ট্যান্ডিং বেনিফিটটাও ইরান নিচ্ছে, এবং ইরান ইজ বিহেভিং লাইক ইন দিস ওয়ে দ্যাট ইরান ইজ actually taking the side of Palestine to uh, to be a resistor power or to oppose the imperialism and westernization and the opposition of and the imposition of certain areas by ইউনাইটেড স্টেটস। কারণ ইউনাইটেড স্টেটস যেহেতু ইসরায়েলের পক্ষ হয়ে এখানে কাজ করতেছে, তাই ইরান এটা দেখাবে যে মধ্যপ্রাচ্যে এই ওয়েস্টার্নাইজেশনটার আমরা বিপক্ষে, সো সারা বিশ্বের মুসলিম তোমরা আমাদের পক্ষে থাকো। এই জায়গা থেকে ইরানের দুইটা বেনিফিট আমরা দেখতে পাই। তো ইরানের আলোচনাটা আমরা এইভাবে করব, যদি পরীক্ষায় আসে। যারা ইংলিশে অ্যান্সার করবেন তারা ইংরেজিতে লিখবেন, আর যারা বাংলা অ্যান্সার করবেন তারা হচ্ছে একদম নিজের ভাষায় সুন্দর মতো লিখে ফেলবেন। কনসেপ্টটা শুধু ক্লিয়ার থাকলেই হয় যে মিডল ইস্ট ক্রাইসিসে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো কারা কার পক্ষে। এবার আমরা যে সৌদি আরবিয়ার আলোচনায়, সৌদি আরবিয়া আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট ইন দিস কনসেপ্ট, বিকজ সৌদি আরবিয়া হচ্ছে আপনার কি বলে, Saudi Arabia is not only a rich country or a big country, but it is situated or located in the heart of the Arabian Peninsula. So Saudi Arabia তে আমরা জানি যে দুইটা সবচেয়ে holiest places in Islam, মক্কা and মদিনা অবস্থিত। সেই জন্য সৌদি আরবিয়া is a important factor in Palestine Israel war। এইভাবেই লাইনগুলো আপনারা লিখবেন পরীক্ষায়। বাট আমরা যদি সৌদি আরবের স্ট্যান্ড পয়েন্ট দেখি অন দি ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু, দেন উই ক্যান সি দ্যাট সৌদি আরবিয়া is actually silent in case of Gaza, or in case of waging war or declaring war in favor of Gaza, because সৌদি আরবিয়া হচ্ছে মুসলিমরা নির্যাতিত হচ্ছে এইটার পক্ষে, বাট তারা কোনো টেরোরিস্ট অর্গানাইজেশনের পক্ষে না। এখন এইটা কেন? So why Saudi Arabia is not taking directly part in favor of Palestine? Because Saudi Arabia is actually walking from a well-based economy to a post-well economy. এভাবে লাইনগুলো আপনারা লিখবেন
যে সৌদি আরবিয়া একটা সময় ওয়েল বেসড ইকোনমি ছিল, সেখান থেকে তারা চাচ্ছে এখন একটা অল্টারনেটিভ ইকোনমিতে রিচ করতে। সেজন্য সৌদি আরবিয়া নিডস সাপোর্টস ফ্রম দি ইন্টারন্যাশনাল কমিউনিটি, অ্যান্ড সৌদি আরবিয়া হ্যাজ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ উইথ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সো সৌদি আরবিয়া এখানে সাইলেন্ট ছাড়া তেমন কিছু করতে পারছে না, বিকজ ইট ইজ নট জাস্ট টেকিং এ পার্ট ফর প্যালেস্টাইন or against Israel, but it is a part, or it is a matter of question of their future, their economy, their prosperity of সৌদি আরবিয়া। তবে আমরা এভাবে লিখতে পারেন যে এর আগে আমরা দেখেছি সৌদি আরবিয়ার কিং কিং ফাহাদ 1982-তে পিস অ্যাকর্ড করেছিল, এবং আমরা দেখেছি যে এর পরবর্তীতে কয়েকবারই সৌদি আরবিয়া হ্যাজ ট্রাইড টু নেগোশিয়েট অন দিস ইস্যু। সো সৌদি আরবিয়া হ্যাজ এ পজিটিভ ইমপ্রেশন, পজিটিভ পজিশন ফর দি মুসলিমস। এভাবে আপনারা লিখবেন, একটু ফ্লুয়েন্টলি লিখবেন, লেখার ক্ষেত্রে কোনো ভয় নাই। সৌদি আরবিয়ার পজিশনটা দেখলাম, এবার আমরা একটু দেখব যে অন্যান্য যে মুসলিম বিশ্বগুলো, আচ্ছা অন্যান্য মুসলিম বিশ্বগুলো পরে দেখি, এবার আমরা একটু ইজিপ্টেরটা দেখি। এই ইসরায়েলের একদম এই যে ইসরায়েলের এই যে গাজা অংশটা, এই গাজার এই পাশেই কিন্তু এই ইজিপ্টের সাথে বর্ডার, মিশরের সাথে বর্ডার। এখন একটা প্রশ্ন যদি একটু কঠিন ভাবে করে এভাবে আসতে পারে, যদি ইসরায়েলের রিফিউজি সংকট নিয়ে প্রশ্ন আসে তখন আপনারা এই মিশরের কথাগুলো দিবেন। এখন আমি যেগুলো বলবো, যে যদি শরণার্থী রিলেটেড কোনো প্রশ্ন আসে, যে হোয়াই এভাবে আসতে পারে, হোয়াই ইজিপ্ট ইজ নট ওপেনিং দি বর্ডার ইন দি গাজা এরিয়া, why Egypt is not taking these comfortably, অথবা what is the stand of Egypt in this issue, এটা আমরা এখন একটু দেখি। যদি আমরা প্রথমে ওই ইজিপ্ট কেন শরণার্থী নিচ্ছে না, এটা এটা যদি আমরা একটু দেখি, ইজিপ্ট প্যালেস্টাইন থেকে শরণার্থী নিচ্ছে না বিকজ ইট ইজ এ থ্রেট টু দেয়ার সিকিউরিটি ইস্যু। এটা ইজিপ্টের সিকিউরিটি ইস্যুর উপরে অত্যন্ত হার্মফুল হয়ে যাবে, বিকজ if we look at past, we have seen that প্যালেস্টাইনিয়ান যে স্টেটলেসনেস যারা আছে প্যালেস্টাইনিয়ানে, মানে যারা হচ্ছে ধরেন গাজাতে থাকে বা ওয়েস্ট ব্যাংকে থাকে এবং যাদের কোনো পরিচয় নাই, নাইদার এ প্যালেস্টাইনিয়ান সিটিজেনশিপ নর ইসরায়েলিস, তো তাদেরকে যদি এই সিনাই যে পেনিনসুলাটা এখানে যদি কোনোভাবে ঢুকতে পারে, তখন এই সিনাই পেনিনসুলার সিকিউরিটি ইস্যু হার্মফুল হবে। এখন এটার প্রমাণ কি সিকিউরিটি ইস্যু যে হার্মফুল হবে? এটার প্রমাণ হচ্ছে এর আগেও আপনার এই ফিলিস্তিনের মানুষগুলো যে এরিয়াতেই প্রবেশ করেছে সেই এরিয়াতেই নানান ধরনের সংকট দেখা দিয়েছে। এভাবেই লিখতে, যে সকল দেশে তারা প্রবেশ করেছে সেখানেই অভ্যন্তরীণ সিকিউরিটির ইংলিশ কি হবে, নিরাপত্তার হুমকি আমরা দেখতে পাই। ফর এক্সাম্পল, ইফ উই লুক এট 1970, আপনার এই ওয়েস্ট ব্যাংক থেকে জর্ডানে আপনার এই কি বলে প্যালেস্টাইনরা প্রবেশ করে, এবং জর্ডানের যে মোনার্ক, জর্ডানের যে কিংডম, তাদের বিরুদ্ধে এই প্যালেস্টাইনিয়ান শরণার্থীরা তারা যুদ্ধ করে। সো ইজন্ট ইট এ থ্রেট ফর জর্ডান? এটা হচ্ছে ব্ল্যাক সেপ্টেম্বর নামে একটা বিখ্যাত আর্টিকেল আছে, আপনারা পড়তে পারেন। ওই ব্ল্যাক সেপ্টেম্বর যেটা ঘটেছিল 1970 সালে জর্ডানে, ডিউ টু আ রিভোল্ট অফ দি প্যালেস্টাইনিয়ানস স্টেটলেসনেস ইন জর্ডান। ওকে, এবং আপনারা জানেন এই ওয়েস্ট ব্যাংক কিন্তু তখন এই জর্ডানের নিয়ন্ত্রণেই ছিল, পরে আবার সেটা ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে গেছিল আফটার 6 days ওয়ার, বিখ্যাত 6 দিনের যুদ্ধের পর। ওকে, এবার আমরা আরো একটা প্রুফ দেই যে ইন লেবানন, এই যে এই পাশের যে রাষ্ট্রটা লেবানন, এই লেবাননের এখানে আপনার এই প্যালেস্টাইনিয়ান স্টেটলেসনেসরা যখন ঢুকেছিল এই লেবাননে, তখন তারা লেবাননে দে স্টার্টেড এ সিভিল ওয়ার, এন্ড ডিউ টু দেয়ার টেরোরিস্ট অ্যাক্টিভিটিস দেয়ার একটা সিরিয়াস ইনস্টেবিলিটি ক্রিয়েট হয়েছিল ইন লেবানন ডিউরিং 1979 to 1990। সো দেখেন এই এই ইস্যুগুলো আলোচনা করে আমরা বলতে পারি যে এই স্টেটলেসনেসদেরকে আসলে এখন কোনো দেশ কি করতেছে না, আপনার শরণার্থী হিসেবে নিচ্ছে না। এন্ড আমরা যদি দেখি যে আরো একটা ব্যাপার দেখি, সেটা হচ্ছে যে আরো একটা কারণ আছে কেন হচ্ছে আসলে এই মিশর নিচ্ছে না, এই গাজা থেকে স্টেটলেসদেরকে নিচ্ছে না। এই কারণটা অনেকটা স্ট্র্যাটেজিক রিজন। সেটা হচ্ছে দেখেন, যদি আপনার এই
যদি আপনার এই গাজা থেকে যারা স্টেটলেস বা যারা হচ্ছে গাজাতে বসবাস করে তাদেরকে যদি ইসরায়েলি ফোর্সের হামলার কারণেই হোক ভয়ে হোক তারা যদি এই দেশ ছেড়ে চলে যায়, ইজিপ্টে চলে যায়, তখন কিন্তু এই এরিয়াটা কারা নিয়ন্ত্রণ করা শুরু করবে? এটা ইসরায়েল নিয়ন্ত্রণ করা শুরু করবে। দেন এই জন্য হচ্ছে মিশর এই জায়গাটাকে তারা দেয় না। ওকে, বিকজ এর আগেও আমরা দেখেছি যে যেখানেই হচ্ছে আপনার এই ফিলিস্তিনিরা তারা তাদের জায়গা ছেড়ে দিয়েছে সেখানেই হচ্ছে ইসরায়েলিরা সেটা দখল করে নিয়েছে, তাই এখানেও ইসরায়েলিরাও সেটা দখল করে নিবে। এবং এতে করে ইসরায়েলিদের জন্য ওয়ান স্টেট হুডের যে একটা ব্যাপার ইসরায়েলিদের মধ্যে কাজ করে সেটা আরো বেশি সহজ হয়ে যাবে আর কি। আমরা দেখবো ক্লাসের শেষের দিকে যে এই সংকটের আসলে সমাধানের রাস্তাটা কয়টা, পরীক্ষায় যদি আসে সবগুলো সমাধান আমরা সুন্দর করে লিখে দিব সংক্ষেপে হলেও। ওকে, আমরা দেখলাম এবার ইজিপ্টের সিচুয়েশন। লেটস ডিসকাস অ্যাবাউট কাতার রাইট নাও। কাতারকে নিয়ে ডিসকাস করব বিকজ কাতার হচ্ছে আপনার একটা কাতার ইজ এ স্মার্ট পাওয়ার রাইট নাও। যদিও এটা স্মল কান্ট্রি বাট ইট হ্যাজ ভেরি রিচ ইকোনমি and Qatar is trying to prove its existence in the Muslim states. আমরা দেখলাম যে ফিফা ওয়ার্ল্ড কাপ হইল 2022 তে কাতারে। So Qatar is actually presenting it in the whole world in a different approach. Okay, এবং আমি বলেছিলাম ক্লাসের শুরুতে যে এই প্যালেস্টাইনিয়ানদের ডিরেক্টলি সাপোর্ট করে একটা দেশ, ডিরেক্টলি সেটা হচ্ছে আমার কাতার। ওকে, এগুলো পরীক্ষার হলে একটু লিখতে হবে। এবং প্যালেস্টাইনিয়ানদের ইনডিরেক্টলি সাপোর্ট করে সেটা কোন দেশ বলেন তো? ইজ দেয়ার এনিওয়ান? ইরান। কারণ হচ্ছে যে কাতারকে মিলিটারি পাওয়ার দেয় ইরান, আর কাতারকে না, সরি, প্যালেস্টাইনকে। আর প্যালেস্টাইনিয়ান সিটিজেন যারা আছে তাদেরকে হিউম্যানিটেরিয়ান সাপোর্ট যেটা দরকার সেটা দেয় কাতার। এখন প্রশ্ন হচ্ছে যে কাতার এই কাজটা করে ওদের লাভটা কি? Qatar is also taking a benefit of this position or point because Qatar is standing as a Muslim leader, firstly, and secondly, Qatar is sending humanitarian materials or humanitarian supports to Gaza, West Bank, to Palestine, and Qatar is doing this with a coordination with this state, that means Israel. মানে কাতার ইসরায়েলের সাথে কোঅর্ডিনেশন করেই হচ্ছে এই সাপোর্ট গুলো দিচ্ছে। দেওয়ার কারণও আছে বিকজ এই যে আমার হামাস যে দলটা যাদেরকে বলা হয় টেরোরিস্ট অর্গানাইজেশন সারা বিশ্ব বলে, এই হামাসের লিডারশিপ ইজ বেসড অন কাতার। কাতারের থেকেই এই হামাসের লিডারশিপের সাথে তাদের একটা সম্পর্ক আছে, যোগাযোগ আছে। এন্ড হামাস হ্যাজ বলা হয় হামাস হ্যাজ অফিস ইন কাতার। কাতারে হামাসের অফিস আছে। সো এই হামাসদেরকে এই সহযোগিতাটা আপনার কাতার করছে, এন্ড ইট ইজ ডুইং দিস সাপোর্ট ইন ফ্রন্ট অফ ইসরায়েল এন্ড উইথ এন কোঅর্ডিনেশন টু ইসরায়েল। এবং ইসরায়েলরাও এখন এটা ভাবতেছে ওয়েদার দিস সাপোর্ট শুড বি কন্টিনিউড, এটা কি করতে দেওয়া কাতারকে ঠিক হবে কিনা। বাট কাতার ইজ ডুইং দিস থিংস বিকজ কাতারের একদিকে হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে ইউএস এর সাথে, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে ইসরায়েলের সাথে, অ্যান্ড অফকোর্স আপনার পলিটিক্যাল পার্টনারশিপ যদি বলি সেটা আছে এই হামাসের সাথে। এটার আরো একটা কারণ হচ্ছে কাতার এখনো মুসলিম ব্রাদারহুডে বিলিভ করে, যেই মুসলিম ব্রাদারহুডের একটা অফশুট, একটা ব্রাঞ্চ বলা হয় এই হামাসকে। সো মুসলিম ব্রাদারহুড অবশ্য ক্রিয়েটেড হয়েছিল এই ইজিপ্টে এবং এটার বিলিভার হচ্ছে এই কাতার and Hamas. So they have a common value. সেজন্য কাতার is sending humanitarian supports to Gaza directly. And কাতার এটাকে দেখে as a harmonious approach of কি বলে attending this situation or facing this situation, conflict. But কাতার এখন এই যে কাতার এখন আপনার as a mediator they are playing a role with ইউএসএ এবং কাতার তো মেডিয়েশন করছে এখন। এখন এই কাতার এবং ইউএসএ তাদের যে মেডিয়েশন করতেছে বা তারা যে মেডিয়েটর, একটা প্রশ্ন যদি আপনি যদি দুই একটা লাইন এভাবে লিখতে চান, whether কাতার ইজ এ কি বলে নিউট্রাল মেডিয়েটর টু দিস পয়েন্ট, এটার উত্তর আসলে অনেকভাবেই দেয়া যায়। আপনারা এইভাবে দিতে পারেন যে কাতার হ্যাজ অ্যাকচুয়ালি লস্ট ইটস ইম্পর্টেন্স টু ওয়ার্ক অ্যাজ এ মেডিয়েটর,
বিকজ লাস্ট 7th অক্টোবরে এই ডেটটা অবশ্যই উল্লেখ করবেন। এই লাস্ট 7th অক্টোবরে আপনার একটা মেসিভ অ্যাটাক হয়েছিল। কোথায় বলেন তো? 7th অক্টোবরে ইসরায়েল। ইসরায়েলে, এবং সেটা করেছিলেন এই হামাস, প্যালেস্টাইনরা। সো আন্তর্জাতিক মাধ্যম সকলেই প্রশ্ন করেছে যে হোয়াই ডিড কাতার কুড নট প্রিভেন্ট দিস 7th অক্টোবর? If Qatar could prevent this 7th October, then Qatar would have the importance of acting as a mediator. এভাবে আমরা অ্যান্সার করব। শেষ প্রায় আমাদের আলোচনা, কাছাকাছি আমরা চলে এসেছি, এবার শেষের দিকে সলিউশন গুলো বলবো। নাও আমরা একটু জর্ডানের ফিলসফিটা দেখি। এই যে জর্ডান পার্শ্ববর্তী দেশ, ইজিপ্ট দেখলাম, ওইদিকে কাতার দেখলাম, সৌদি দেখলাম, জর্ডানেরটা একটু দেখি। জর্ডানের ফিলসফিটা যদি আমরা একটু দেখি, এভাবেই পরীক্ষার হলে লিখবো। পরীক্ষার হলে আমরা অনেক সময় বলি না যে তথ্য উপাত্ত দিতে হবে, জিকেতে দিলে ভালো নম্বর, এগুলোই তো তথ্য উপাত্ত, আর কি দিবেন? এগুলাই নিজের ভাষায় লিখলেই হয়ে যাবে, একদম ভয় পাওয়ার কোনো কারণ নাই। সিম্পলি নিজের ফিলসফি গুলো লিখে আসবেন। আর অ্যান্সারিং স্ট্র্যাটেজিটা নিয়ে শেষে একটু কথা বলবো। এই জর্ডানের ফিলসফিটা একটু আমরা দেখি। জর্ডান ইজ জর্ডানের সাথে ওয়েস্ট ব্যাংক, ওকে, এই জর্ডানের সাথে এই ওয়েস্ট ব্যাংক ওয়াজ ইন কন্ট্রোল বাই জর্ডান বিফোর বিফোর দি 6th ডে ওয়ার। 6 দিনের যে যুদ্ধটা হয়েছিল বিটুইন দি আরব কান্ট্রিজ অ্যান্ড ইসরায়েলিজ, এবং সেখানে ইসরায়েলিজ জিতে যায়। জিতে যাওয়ার পরে তারা হচ্ছে ওয়েস্ট ব্যাংকটা আবার দখল করে নেয়। হাউএভার, আমরা যে আলোচনায় আসব, যে ইন্টারন্যাশনাল মিডিয়া বর্তমানে বলছে, বা এই একটা প্রপোজাল উঠেছিল, দেয়ার ওয়াজ এ প্রপোজাল দ্যাট আমরা তো চাইলে এই প্যালেস্টাইনের এই ওয়েস্ট ব্যাংককে জর্ডানের সাথে একসাথে করে আমরা একটা কনফেডারেশন তৈরি করতে পারি, যেহেতু জর্ডানের সাথে ওয়েস্ট ব্যাংকের সম্পর্ক ভালো। বাট বাট এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, যদি এটা আমরা করি, দেন দি ফিলসফি অফ ওয়ান স্টেটহুড বাই প্যালেস্টাইনিয়ানস এটা ফেইল হয়ে যায় আর কি। বিকজ প্যালেস্টাইনিয়ানস নিড আ স্টেট, এটাই তো তাদের মটো, রাইট? তো এটা যেহেতু তাদের মটো হয়, দেন হাউ ক্যান দে অ্যাকচুয়ালি বিকাম এ পার্ট অফ অ্যানাদার কান্ট্রি এন্ড মেক এ কনফেডারেশন? অ্যানাদার ইম্পর্টেন্ট ইস্যু ইজ সিকিউরিটি ইস্যু। জর্ডান ফিল করে, জর্ডান চাইলে তো এটা করতে পারে, বাট জর্ডান এটা কখনো করে না, বিকজ এখানে যে প্যালেস্টাইনিয়ানসরা থাকে তারা যদি কোনোভাবে জর্ডানের সাথে একত্রিত হয়ে যায় এবং জর্ডানে চলে আসে, দেন ইট কুড অলসো বি আ সিকিউরিটি ইস্যু অ্যাজ লাইক ইজিপ্ট দ্যাট উই ডিসকাসড বিফোর। সো এই জর্ডান, এই জন্য তারাও চায় না যে এই মানে বর্ডার ওপেন করতে অথবা ওয়েস্ট ব্যাংকের সাথে কোনো রকম কনফেডারেশনে যেতে। অ্যানাদার ইম্পর্টেন্ট রিজন ইজ, সেটা হচ্ছে যদি এই ওয়েস্ট ব্যাংক থেকে আপনার মুসলিমরা চলে আসে হচ্ছে এই জর্ডানে বা প্যালেস্টাইনিয়ানরা, আপনার দেখা গেছে যে আপনার বর্তমানে জর্ডানের মধ্যে অলরেডি প্যালেস্টাইনিয়ান সিটিজেনের সংখ্যা অ্যাবাউট 50%, মানে অনেক বেশি। বিগত বছরে অনেক পরিমাণ শরণার্থী জর্ডানে গিয়ে বসবাস শুরু করছে, এবং তাদের একটা শহর আছে নাম আমান, যেখানে হচ্ছে ইট ইজ নোন এজ এ জর্ডানিয়ান, নোন এজ এ প্যালেস্টাইনিয়ান সিটি, মানে পুরো সিটির মানুষই প্যালেস্টাইনিয়ান। সো এই যে জর্ডানের যে ইন্ডিজেনিয়াস কমিউনিটি আছে, যে আদিবাসী যারা, যারা হচ্ছে জর্ডানের ওনস, মানে একদম রুটেড সিটিজেন, সো তাদের এক্সিস্টেন্স উইল বিকাম এ থ্রেট, এক্সটিংশন। তারা হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে বা তাদের সংখ্যা কমে যাবে, এবং তারা অনেকটা স্ক্যাটার্ড ভাবে সেখানে বসবাস করে। সো এই সব কারণে জর্ডান ইজ নট ইন্টারেস্টেড ইন মেকিং এ কনফেডারেশন, নর জর্ডান ওপেন্স দি বর্ডার ফর দি ওয়েস্ট ব্যাংক অ্যান্ড দি প্যালেস্টাইনস। সো ওকে, জর্ডানটা আমরা একটু দেখলাম। সো এবার একটু আমরা দেখি যে what are the recent developments made by the Arab countries? What are the recent developments made by the Arab countries, or what how the Arab countries are thinking right now? আমরা তো মোস্ট ইম্পর্টেন্ট কান্ট্রিগুলো দেখলাম, যেগুলোর সাথে আপনার সরাসরি বর্ডার আছে, আপনার এই ইসরায়েলের এবং হচ্ছে কি বলে ওয়েস্ট ব্যাংকের, মানে ফিলিস্তাইনের। এবার মজার ব্যাপার হচ্ছে আমরা একটু একটা জিনিস দেখি, যে এই এদিকে কিন্তু আরো একটা দেশ আছে, লেবানন। লেবানন যদিও আপনার হচ্ছে গাজার পক্ষে, মানে হচ্ছে তাদের পক্ষেই যুদ্ধ করে, এবং লেবাননের যে একটা সংগঠন আছে হিজবুল্লাহ, আপনারা সকলেই জানেন এই হিজবুল্লাহর যে পাওয়ার সেটা এখন অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। অ্যান্ড ইসরায়েল হচ্ছে মুসলিম বিশ্বের অন্য যত গেরিলা সংগঠন আছে তাদেরকে যতটা না ভয় পায়, তাদের থেকেও সবচেয়ে বেশি পরিমাণ ভয় পায় এই লেবাননের হিজবুল্লাহকে। এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করা যাবে, বাট এটা আমাদের আলোচনার ইস্যু না। আমরা এবার একটু অন্য যেই মুসলিম কান্ট্রিগুলো, সেগুলো পরীক্ষার হলে 1 লাইনে বা 2 লাইনে লিখবেন, শেষের দিকে এসে লিখবেন। অন্য মুসলিম কান্ট্রিগুলো যেমন হচ্ছে আপনার ইউএই,
বাহরাইন, ওমান, জর্ডান, মরক্কো, এগুলো যেগুলো হচ্ছে যে একটু বাইরে। সো এইভাবে আপনারা লিখবেন যে দ্য কনসেপ্ট অফ আদার মুসলিম কান্ট্রিজ, যদি এরকম আসে যে আপনারা এভাবে দিতে পারেন যে দ্য কনসেপ্ট অফ আদার মুসলিম কান্ট্রিজ লাইক ইজিপ্ট, লাইক ইউএই, বাহরাইন, ওমান, মরক্কো, দে হ্যাভ স্টার্টেড টু রিথিঙ্ক, দে হ্যাভ এবারও এরকম। আর আপনাদেরকে একটা কথা বলি, বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যখনই অ্যান্সার করবেন, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা শুধু মনে করেন যে শুধু সমস্যা নিয়েই মনে হয় এগুলোতে পরীক্ষায় প্রশ্ন আসে। ব্যাপারটা সমস্যা হলেও আপনাকে পজিটিভ কথা লিখতে হবে প্রত্যেকটা লাইনে। মানে ইউ শুড নট বিহেভ লাইক অ্যান অপটিমিস্টিক পারসন হোয়াইল ইউ আর রাইটিং। খুব পজিটিভ, পেসিমিস্টিক হওয়া যাবে না, ইউ হ্যাভ টু বি অপটিমিস্টিক। মানে খুব আপনার আশা থাকতে হবে প্রত্যেকটা লাইনের মধ্যে, লেখার মধ্যে, যাতে হচ্ছে পড়ার পরে ভালো লাগে। না হয় কিন্তু খুব বেশি পড়ে না, খুব অত্যাচার নির্যাতনের কথা লিখলে। সো একটু পজিটিভ অ্যাপ্রোচে লিখবেন। সো আরব কান্ট্রিদের কথাটা আপনি যদি নেগেটিভ ভাবে লিখতে চান একটু শেষের দিকে লিখবেন। শুরুতে লিখবেন যে দি স্ট্যান্ড অফ দি আরব কান্ট্রিজ হ্যাজ চেঞ্জড এ লিটল বিট ফ্রম দি পাস্ট ডিকেডস। এইভাবে সহজভাবে টেনে ছেড়ে দিবেন। বাংলায় যদি লেখেন লিখবেন যে আরব বিশ্বের ভূমিকা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কিংবা সমস্যা সমাধানে একটু ভিন্ন পথ নিয়েছে। এবার আপনি দেখাবেন যে কি পথ নিল। আপনি বলবেন যে ইট ওয়াজ ডিফিকাল্ট ইন দি পাস্ট ডিকেডস অর ইন দি পাস্ট ডিকেডস টু অ্যাকসেপ্ট ইসরায়েল অ্যাজ আ কান্ট্রি বিসাইড প্যালেস্টাইন। আরব দেশগুলো আগে ভাবতেই পারতো না যে ইসরায়েল নামে একটা আলাদা দেশ থাকবে এবং সেটা প্যালেস্টাইনের পাশে থাকবে। But now they have they started to think in a new approach, in a more harmonious way. They are thinking about they can deal with this problem with a more convenient way if they accept the existence of Israel. মানে এখন মুসলিম বিশ্ব ইসরায়েলের অবস্থান বা রিয়েলিটি মেনে নিয়ে এখন ফিউচারে যেতে চায়। আগে তাদের ধারণাটা অনেক বেশি কনজারভেটিভ ছিল। এইভাবে আপনারা অন্যান্য দেশগুলোর কথা এক লাইন বা দুই লাইনে টেনে ফেলবেন। ওকে, আমরা এবার একটু সলিউশন গুলোর দিকে যাই, যে হোয়াট আর দি পসিবল সলিউশনস ফর দিস প্রবলেমস, এবং এই পর্যন্ত কি কি সলিউশন নিয়ে কথা হয়েছে। আর শেষে একটু রাশিয়া এবং চায়না নিয়েও কথা বলবো এই কনফ্লিক্টটাতে। দুই এক লাইন না লিখলে তো অপূর্ণতা থেকেই যায়। সো আমরা একটু দেখি যে কি কি সলিউশন আসলে আসতে পারে। প্রথম যে সলিউশনটা যেটা নিয়ে সবচেয়ে বেশি পরিমাণে এই পর্যন্ত ইসরায়েল এবং প্যালেস্টাইন ইস্যু নিয়ে কথা বলা হয়েছে, দ্যাট ইজ আ টু স্টেট সলিউশন। মানে দুই রাষ্ট্র সমাধান। দুই রাষ্ট্র সমাধান বা টু স্টেট সলিউশন নিয়ে যদি আসে যে এটা কি আপনি মনে করেন যে সমাধান কিনা, দুই পক্ষেই লিখবেন। আপনার জেনারেল নলেজে যেরকম প্রশ্নই আসুক আপনারা চেষ্টা করবেন যে দুইটা সাইড দেখিয়ে দেন একটা ডিসিশনে আসে। আমরা যারা ভুল করি বা কম নম্বর পাই, আমাদের মূল প্রবলেমটাই হচ্ছে আমরা যেটা এগ্রি করি শুধু সেটাই দেখাচ্ছি, বাট অন্যটা যেটা অল্টারনেটিভ সেটার লুপহোলস গুলো কি কি সেটাও আমাদেরকে দেখাইতে হবে। টু স্টেট সলিউশন হ্যাজ lost its importance right now because we have seen different accords, peace accords between these Palestinians and Israelis to happen in past, but these peace accords, as like Oslo Accord or আরো কয়েকটা তাদের মধ্যে চুক্তি হয়েছে না, so these peace accords could not actually uh, give a two-state solution. মানে হচ্ছে পূর্বে এই টু স্টেট সলিউশন নিয়ে অনেকগুলো চুক্তি হয়েছে তাদের মধ্যে, বাট সেগুলো এখনো পর্যন্ত কোনো ফলাফল দিতে পারে নাই। যেহেতু একটা লং টাইমে একটা প্রসেস ব্যর্থ হচ্ছে, দেন ইট হাউ ক্যান উই এনশিওর দ্যাট এ টু স্টেট সলিউশন ইজ আইদার পসিবল অর ডিজায়ারেবল ইন নিয়ার ফিউচার। And most importantly, আপনারা এইভাবে বলতে পারেন this two state solution has lost its importance in both approaches from Palestine and also Israelis. প্যালেস্টাইনিয়ানরা তো কখনোই বিলিভ করে নাই বা স্বীকার করে নাই দি এক্সিস্টেন্স অফ ইসরায়েল বিসাইড দেম। অ্যান্ড আমরা একটা বিখ্যাত প্রবাদের সাথে সকলেই পরিচিত, এই প্রবাদটাও পরীক্ষায় লিখতে পারেন আপনারা চাইলে। এই প্রবাদটা হচ্ছে ফ্রম রিভার টু দি সি। এই যে ফ্রম রিভার টু দি সি, ওকে, এই যে এদিকে হচ্ছে আপনার রিভার বলতে এদিকে যে জর্ডান রিভার আছে, জর্ডান রিভার, আর এদিকে হচ্ছে মেডিটেরিয়ান সি। ফ্রম রিভার টু দি সি এই পুরো এরিয়াটাই নাকি হচ্ছে মুসলিমদের হতে হবে বা প্যালেস্টাইনদের হতে হবে, এই ধারণায় বিশ্বাস করে হামাসরা। সো এরকম একটা কনজারভেটিভ অ্যাপ্রোচে যদি তারা বিলিভ করে, সো আদৌ কি একটা টু স্টেট সলিউশন হওয়া সম্ভব?
নাম্বার ওয়ান কোয়েশ্চেন। নাম্বার টু ইজ ইসরায়েলিজরা বলতেছে যে ইসরায়েলরা কিন্তু টু স্টেট সলিউশন মেনে নিয়েছিল when we have seen that United Nations passed a resolution making two states. ইসরায়েল কিন্তু মেনে নিয়েছিল, বাট তখন ফিলিস্তিন বা হামাস তারা মেনে নেয়নি। সো ইসরায়েলিদের কথা হচ্ছে যে আমরা তো টু স্টেট সলিউশন মেনে নিয়েছি, এবং তারপরেও হাউ ক্যান ইউ হ্যাপেন দিস 7th অক্টোবর, হাউ ক্যান ইউ লেট দিস হ্যাপেন। তো 7ই অক্টোবর আপনারা কিভাবে ঘটাতে পারলেন? এন্ড 7ই অক্টোবরের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরে হোয়েদার উই ক্যান সে হামাস এজ আ পলিটিক্যাল অর্গানাইজেশন, 7ই অক্টোবরের ঘটনার পরও কি স্টিল আমরা কি হামাসকে পলিটিক্যাল অর্গানাইজেশন বলবো? ইট ইজ এ কোয়েশ্চেন অফ দি মুসলিম এন্টায়ার কমিউনিটি। হামাস হ্যাজ টার্নড টু আ টেররিস্ট অর্গানাইজেশন, এন্ড ইসরায়েল এটাই বলে যে উই আর নট এগেনস্ট প্যালেস্টাইনিয়ানস, উই আর এগেনস্ট দিস টেররিস্ট অর্গানাইজেশন। এই জন্য টু স্টেট সলিউশনটা সম্ভব না। অ্যানাদার রিজন, আরো একটা কারণ আছে টু স্টেট সলিউশন কেন সম্ভব না, সেটা হচ্ছে যে ইসরায়েলিদেরও কিছু দোষ আছে। ইসরায়েলিরা এই ওয়েস্ট ব্যাংক এই এরিয়াতে তারা হচ্ছে কি করছে, তারা হচ্ছে নিজেরা সেটেলমেন্টস তৈরি করেছে। সেটেলমেন্টসটা কেমন যদি একটু আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ছবিতে আপনারা, ক্যান ইউ সি প্লিজ? দেখা যায়? জি ভাইয়া। এগুলো হচ্ছে সেটেলমেন্টস, মানে কি সুন্দর করে টিলাতে তারা বাসা বানাইছে দেখেন। এজন্য ইসরায়েলিজ আর নোন টু বি দি উইয়ার্ডেস্ট পিপল এভার ইন দিস হিস্ট্রি। ওকে, এবং আপনারা তো জানেন যে জুদাইজম তাদের যে ধর্মটা, দেয়ার আর এ লট পিপল যারা হচ্ছে এন্টি, মানে এই ধর্মের বিরুদ্ধে আর কি, জুডাইজমের। এন্ড আচ্ছা যাই হোক, এই আলোচনায় না যাই। এন্টি জুডাইজম, এন্টি সেমেটিক্স এন্ড এন্টি জায়োনিজম, এই তিনটা আলোচনা আমরা একদিন করতে পারবো। আমরা এবার একটু দেখি এই সেটেলমেন্ট গুলো বানানোর কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বা এটা এখন ইট ইজ এ কোয়েশ্চেন যে আপনার সেটেলমেন্ট গুলো বানানোর কারণে এখন টু স্টেট সলিউশন তাহলে কিভাবে হবে? একটা দেশ ইন্ডিপেন্ডেন্ট হলে সেখানে সেটেলমেন্ট থাকে কিভাবে? তার মানে সবগুলো সেটেলমেন্টস ফিরাই নিতে হবে ইসরায়েলকে। সো ইট ইজ অ্যানাদার প্রবলেম। এবার আমরা একটু দেখি ওয়ান স্টেট সলিউশন। ওয়ান স্টেট সলিউশনটা কেমন সলিউশন? ওয়ান স্টেট সলিউশন হচ্ছে একদম ডিরেক্ট সলিউশন, যে পুরো রাষ্ট্র হয় ইসরায়েল হবে, না হয় প্যালেস্টাইনিয়ান হবে। এন্ড ইট ইজ অলসো নট পসিবল, বিকজ যদি এটা হতে হয় তাহলে এই সম্পূর্ণ এই প্যালেস্টাইনিয়ান যত সিটিজেন আছে তাদেরকে হয় মিশরে প্রবেশ করতে হবে, না হয় জর্ডানে প্রবেশ করতে হবে, না হয় লেবাননে প্রবেশ করতে হবে, না হয় অন্য কোনো দেশে যেতে হবে। সোজা কথা একটা ব্যাপক মেসিভ ম্যাসাকার হবে, সেখানে রিফিউজি ক্রাইসিস সৃষ্টি হবে। ওয়ান স্টেট সলিউশন সম্ভব না। আবার প্যালেস্টাইনিয়ানরা যদি মনে করে পুরো স্টেটটা, প্যালেস্টাইনিয়ানরা যদি মনে করে, যেটা হামাস স্টিল মনে করে, হামাস মনে করে যে এই স্টেটে কোন রকম ইসরায়েল থাকবে না। হামাস কিন্তু ইসরায়েলের অস্তিত্বের বিরুদ্ধে যুদ্ধ করে, রাইট, জিহাদ করে। সো হামাস যদি এটা চিন্তা করে, দ্যাট উইল অলসো লিড টু কি বলে আরো বড় একটা ম্যাসাকার ক্রিয়েট করবে ইন ফিউচার। দেয়ার ইজ এ চান্স অফ অ্যানাদার ম্যাসাকার ইন ফিউচার। কারণ এই জিউসদের জন্য, আপনার ইহুদিদের জন্য ইসরায়েল ইজ দি অনলি স্টেট ইন দিস হোল ওয়ার্ল্ড, এন্ড ইসরায়েল ইজ এ কমিউনিটি, জুডাইজম ইজ এ রিলিজিয়ন টু দ্যাম। সো হাউ ক্যান দে বি এক্সাম্পটেড? ওকে, তারা অলরেডি, আমরা যদি বিশ্বের ইতিহাস দেখি, দে ওয়ার অন এক্সাইল ইন দি পাস্ট, দে ওয়ার হিউজ, দেয়ার ওয়ার হিউজ এক্সাম্পলস অফ ম্যাসাকার, অ্যান্ড কি বলবো সেটাকে হলোকাস্টের নাম আমরা শুনেছেন। ইট ইজ আ ইসরায়েলি ওয়ার্ড, হিব্রু ওয়ার্ড হলোকাস্ট, যেখানে অনেক ইহুদিদের মেরে ফেলা হয়েছিল সিস্টেমেটিক্যালি, হিউজ জেনোসাইড। সো দে ওয়ান্ট আ স্টেট, এবং এই যে একটা স্টেট চাওয়া, এটাকেই কিন্তু বলা হয় জায়োনিস্ট মুভমেন্ট। সো এই ব্যাপারে এই ইসরায়েল সেজন্য দে উইল ফাইট টু দেয়ার লাস্ট, এইভাবে লিখবেন, টু সেভ দেয়ার স্টেট, এন্ড অ্যাজ এ রেজাল্ট এই যুদ্ধ কখনো শেষ হবে না। এরকমও প্রশ্ন আসতে পারে যে ডু ইউ থিঙ্ক দি যে দ্য war that is happening, or the crisis that is happening in Middle East is will never end? আপনি বলবেন yes, it will never end। এবং এটার জন্য কিন্তু মূলত দায়ী কারা বলেন? ব্রিটিশরা দায়ী মূলত এই সমস্ত ঘটনার জন্য। ওকে, আমরা এবার জো বাইডেনের একটা কনসেপ্ট দেখবো, যে এই ওয়ান স্টেট সলিউশন নিয়ে জো বাইডেন যেটা বলেছে। জো বাইডেন সে হচ্ছে ইসরায়েল, কথাটা শুনলে মনে হবে যে সে হয়তো বা ইসরায়েলিদের বিপক্ষে বলেছে, বাট এটাকে আমরা বলি অনেকটা কাইন্ড অফ ডিপ্লোমেটিক কমেন্ট অর ডিপ্লোমেটিক অ্যাসিস্ট্যান্স। তার উক্তিটা এরকম ছিল যে এই যে ইসরায়েলরা তাদের ইচ্ছে মতো সেটেলমেন্ট বানাচ্ছে ওয়েস্ট ব্যাংকে,
তারা এই দিকে হচ্ছে পুরোটা নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে, গাজার উপরে আনলফুলি তারা হচ্ছে অ্যাগ্রেশন চালাচ্ছে। এদিকে ও বলতেছে দ্য অ্যাকশনস দ্যাট দি ইউনাইটেড স্টেটস ইজ টেকিং or what they are moving to a systematic expansion by establishing settlements in West Bank and moving towards a one-state solution is very dangerous. বলতেছে এটা ভেরি ডেঞ্জারাস, এভাবেই আপনারা উক্তি দিতে পারেন চাইলে জো বাইডেনের উক্তিটা। পরে বলবেন যে ইট ইজ ডেঞ্জারাস বিকজ ইট উইল লিড Israel to a future political or demographic political or demographic conflict or crisis or কি বলে কোন একটা নেগেটিভ ওয়ার্ড দিতে পারেন। কারণ হচ্ছে এই ইসরায়েল যদি ওয়ান স্টেট হয়ে যায়, এখানে অবশ্যই প্যালেস্টাইনিয়ান অনেক সিটিজেন্স থেকেই যাবে এবং তারা তো মুসলিম। সো মেজরিটি অফ মানে একটা নির্দিষ্ট সংখ্যক কান্ট্রি, মানে একটা নির্দিষ্ট সংখ্যক মুসলিমদেরকে রেখে একটা দেশের মধ্যে হাউ ক্যান ইসরায়েল ক্লেইম ইট অ্যাজ আ জুইশ স্টেট, দেন দেয়ার অবজেক্ট উইল বি কি বলে ভেনিস্ট হয়ে যাবে। সো এটাও ওয়ান স্টেট সলিউশনটাও এটা সম্ভব না। আরো একটা সলিউশন আছে, সেটা হচ্ছে কনফেডারেশন অফ জর্ডানিয়ান প্যালেস্টাইনিয়ান স্টেটহুড। মানে হচ্ছে এই জর্ডান এবং প্যালেস্টাইন, জর্ডান এবং আপনার এই প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংক এবং গাজা তারা মিলে হচ্ছে একটা কনফেডারেশন করবে এরকম। এবং এই কনফেডারেশন করা এটাও কেন সম্ভব না আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, বিকজ ইট উইল অলসো বি a threat for the Palestinians to form one single unique state for them, and also it will not be liked by Israelis to get into this area and threat for Israelis. Okay, so a confederation Jordanian Palestinian state এটাও সম্ভব না। So সম্ভবটা আসলে কি? Let's end our class with the uh, possibility of hope. সো আমরা যদি আচ্ছা রাশিয়ান চায়নার ব্যাপারটা একটু লাস্ট আলোচনা করি। আপনারা এক কিংবা দুই লাইনে এই ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে অবশ্যই রাশিয়ান চায়নার কথাটা লিখবেন, এক দুই লাইনে যেভাবে কানেক্ট করা যায় আপনারা কোনো না কোনো ভাবে কানেক্ট করার ট্রাই করবেন। শুধু যত বেশি কানেক্ট করতে পারবেন ইস্যুগুলো তত আপনার লেখা সুন্দর হবে। কারণ মানে আমরা এমন ভাবে পড়ে যাইতে পারি না যে একটা টপিকে 20 পৃষ্ঠা পড়ে গেছি, মানে হচ্ছে যে এভাবেই লিখে আসবো। যেটাই পড়ছেন ওইটাকে কানেক্ট করতে হবে। সো রাশিয়া এন্ড চায়নার ব্যাপারটা যদি আমরা দেখি, দেন উই ক্যান সে দ্যাট প্রথমে রাশিয়ার ব্যাপারটা যদি দেখি, রাশিয়া ইজ বিজি উইথ ইউক্রেন and Russia wants United States to be busy in the Middle East. The more USA will be busy in Middle East, the better it will be for Russia to move ahead in Ukraine. এভাবে আমরা লিখবো লেখাগুলা। ওকে, so Russia wants United States to be very busy with the Middle East crisis, and as like China, রাশিয়া এই ইউক্রেনের সাথে যুদ্ধ করতে গিয়ে দে হ্যাভ লস্ট দেয়ার মিলিটারি পাওয়ার অ্যান্ড দে আর স্টিল নাও ওয়ার্কিং উইথ দেয়ার ইকোনমি। তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বাই দ্য রিসেন্ট ডিকেডস। তো একমাত্র বর্তমানে একটা প্রশ্ন আসে আপনাদের অনেক সময় নিউ ওয়ার্ল্ড অর্ডার নিয়ে, যে নতুন বিশ্ব ব্যবস্থা। নতুন বিশ্ব ব্যবস্থা বলতে আসলে আমরা কি বুঝি? নতুন বিশ্ব ব্যবস্থা বলতে আমরা বুঝি আফটার দি ওয়ার্ল্ড ওয়ার টু ইউএসএ যেভাবে পুরো পৃথিবীকে ডমিনেট করছে, ইউএসএ একটি নতুন বিশ্বের অর্ডার ক্রিয়েট করেছে। ইউএস যত সব বড় বড় অর্গানাইজেশনস বলেন, তারপর হচ্ছে বড় বড় প্রতিষ্ঠান বলেন, সেগুলোর নিয়ম তৈরি করতেছে, এন্ড ডলার দিয়ে আমরা টাকা হচ্ছে সবকিছু হিসেব নিকেশ করতেছি। সো এই যে বিশ্ব ব্যবস্থা, দ্যাট ইজ আন্ডার দি কন্ট্রোল অফ ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইটস অ্যালিজ। এটাই হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার। এই নিউ ওয়ার্ল্ড অর্ডারকে চ্যালেঞ্জ করতে পারার মতো বর্তমানে দেয়ার ইজ অনলি ওয়ান কান্ট্রি, অ্যান্ড দ্যাট ইজ নট রাশিয়া, সেটা হচ্ছে চায়না। চায়না ইজ গোয়িং টু বি আ ভেরি গ্রোয়িং কান্ট্রি, যেটা হচ্ছে আপনার সারা বিশ্বে ওরা যেভাবে ছড়াচ্ছে। সো এই চায়নার জায়গাটা যদি আপনারা বলেন, আপনারা বলবেন ফর চায়না অ্যান্ড অলসো রাশিয়া দিস ইস্যু ইজ আ ইন্টারেস্টিং ওয়ান। এইভাবেই লিখবেন, সাহস রাখবেন, পরীক্ষার হলে ভয় পাবেন না, সাহস রেখে লিখবেন। আপনার যেটা বিশ্বাস সেটাই আপনি লিখছেন। লিখবেন দিস মিডল ইস্ট ক্রাইসিস ইজ আ ম্যাটার অফ প্লে ফর রাশিয়া অ্যান্ড চায়না, বিকজ এই মিডল ইস্ট নিয়ে আপনার অন্য সুপার পাওয়াররা যতটা না বেশি অ্যাক্টিভলি এনগেজড,
তাদের থেকে রাশিয়া and China is less engaged because this place is far away from China and Russia, and this is not very close. They do not share any common border, and so they do not actually need anything to do directly. So তারা হচ্ছে indirectly ওখানে বসে বসে they are playing with United States of America, and they are also playing with the Indo-Pacific Ocean and the South China Sea. ইউনাইটেড স্টেটস ওইদিকে ব্যস্ত থাকার ফলেই কিন্তু এই সাউথ এরিয়াতে ইউনাইটেড স্টেটস এর প্রভাবটা খুব করে এখনো দেখা যাচ্ছে না। ইটস আন্ডার দি হ্যান্ড অফ চায়না অ্যান্ড রাশিয়া, স্পেশালি চায়না। সো এই কোয়াড নিয়ে আপনাদের পড়াশোনা করতে হবে, তারপরে হচ্ছে আইপিএফ নিয়ে পড়াশোনা করতে হবে। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে কিন্তু বাংলাদেশ কেন কোয়াডে জয়েন করা উচিত কিংবা উচিত না। ওকে, সো আমরা দেখলাম রাশিয়া এন্ড চায়নার ব্যাপারটা। Now let's end our class with a possibility of hope. ইন্টারন্যাশনাল যারা জুরিস্ট আছে তারা এখন চিন্তা করতেছে দেয়ার ইজ নো, আপনারা প্রশ্নের উত্তরটা শেষে এইভাবে টানবেন, শেষের দিকে যদি এরকম প্রশ্ন আসে, যেই রকম প্রশ্নই আসুক অবশ্যই তো একটা কনফ্লিক্ট নিয়ে আসবে, কনফ্লিক্টের উত্তরটা এইভাবেই দিবেন যে the international jurists or political scientists do not see any immediate solution or immediate future of these issue or crisis. Okay, they do not see a immediate future of this issue because এটা দুই পক্ষের জন্যই এই সমস্যার সমাধান আমরা করতে পারতেছি না। এই টু স্টেট সলিউশন যেটা এটা দুই পক্ষের কারণেই করতে পারতেছি না। আমরা প্যালেস্টাইনিয়ানদের জন্য করতে পারতেছি না, আবার ইসরায়েলের জন্য করতে পারতেছি না। প্যালেস্টাইনিয়ানরা তারা হচ্ছে টু স্টেট সলিউশনে বিলিভই করে না, হামাস especially with terrorist organization. So unless and until they believe, they accept that Israelis also have a right to stay here on this land, এর আগ পর্যন্ত we cannot make them bound to actually come to a solution. And of course তাদের যে ন্যারেটিভটা সেটা তো আমরা জানি, they want this land from river to sea. That means one Palestinian state. That is not possible. So there can be কি বলে মিউচুয়াল কোহ্যাবিটেন্স, এভাবে অ্যান্সারটা শেষ করবেন। there can be a mutual cohabitance and a status quo for this moment until these both parties come to a solution. ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা একদম কোনো কথাই বললেন না, পুরো সময়টা আমি একাই ডমিনেট করলাম। আই এম সরি ফর দ্যাট। আশা করি এই ইস্যুটা আপনারা নিজেরা মোটামুটি এবার দাঁড় করাইতে পারবেন নাকি? আমি কিন্তু ওই অন্য কোনো আলোচনার মতো ধরেন তাদের মধ্যে যে কি কি যুদ্ধ হয়েছে না হয়েছে এগুলো আমি বললাম না, বিকজ এগুলো অত বেশি আসলে লিখতে হয় না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এটা নিয়ে একটা শীট বানিয়েছি, সেটা আমি রাতের বেলা আপনাদেরকে দিয়ে দিব। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।